বাংলার মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী শোষণহীন এক সমাজ প্রতিষ্ঠা করার সংকল্পে জাতীয় মুক্তি ও স্বাধীনতার জন্য আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। ১৯৮০ সালের দিকে সিরাজগঞ্জ জেলার ধানপাড়া গ্রামে তার জন্ম হয়। বাবা হাজী শরাফত আলী খান ও মাতা মাজেরুন্নেসা বিবির অকাল মৃত্যু হলে কিশোর বয়সে ভাসানী হলেন গৃহহারা। প্রথমে প্রাইমারি স্কুলে ও পরে কিছুদিন দেওবন্দ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর তরুণ বয়সে টাঙ্গাইলে এক প্রাথমিক স্কুলে কয়েক বছর শিক্ষকতা করেন। ওই সময় ভারতের স্বাধীনতার জন্য কিছুদিন চরমপন্থী স্বদেশী আন্দোলনেও জড়িয়ে পড়েন তিনি। কৈশোর যৌবনের বহুদিন কাটে তার দরিদ্র কৃষকের কুড়ে ঘরে, জেলের নৌকায়, কামার কুমারের পর্ণকুঠিরে। দুই বেলা যাদের চুলোয় আগুন জ্বলে না, তারা আবার সুদখোর মহাজন ও জমিদারদের শোষণ ও অত্যাচার থেকে বাঁচতে ভিটে মাটি থালাবাটি সবই খোয়াতে হতো। দেশের সাধারণ মানুষের ক্ষুধা দরিদ্র ও তাদের শোষণ ও নিপীড়ন বন্ধের প্রতিজ্ঞা নিয়েই রাজনীতিতে প্রবেশ করেছিলেন ভাসানী। শতাব্দীর প্রথম দশকে পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এলাকায় সমাজের অন্যায় ও শোষণের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি। সন্ধ্যার পর কৃষকদের মধ্যে ওয়াজ করতেন তিনি, কিন্তু ওয়াজে ধর্মীয় কথা একটিও নেই, থাকত সমাজের অন্যায় অবিচারের কথা। তার শেষ কথাটি হতো, ভাইও, আমাদের ইসলাম ধর্ম বলে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াও। জমিদার, জোদ্দার, মহাজন ও ব্রিটিশ শাসকরা তার দাড়ি, টুপি ও লেবাসের কারণে তাকে একজন সাম্প্রদায়িক মুসলমান নেতা হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে। কিন্তু বাংলা ও আসামে তার বিরাট অনুসারী ছিল নিপীড়িত হিন্দু কৃষকেরা। তারা অনেকে তাকে অবতার বলে বিশ্বাস করত। ভাসানী বলতেন, হিন্দুর ক্ষুধা, মুসলমানের ক্ষুধা, বৌদ্ধের ক্ষুধা, খ্রিস্টানদের ক্ষুধা একই রকম। মুসলিমের কোনো ধর্ম নেই, শাসক ও জালিমদেরও কোনো ধর্ম নেই। জালেম হিন্দু হোক আর মুসলমান হোক, দেশি হোক আর বিদেশি হোক, কালো চামড়ার হোক বা সাদা চামড়ার হোক, সব সমান। ১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বন্ধুত্ব ও প্রভাবে ভারতীয় কংগ্রেসে যোগদান করেন ভাসানী। মহাত্মা গান্ধীর আহ্বানে ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি। সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য কারারুদ্ধ হন তিনি। ১৯২৬ সালে জমিদারদের বিরুদ্ধে কৃষকদের উত্তেজিত করে তোলায় ময়মনসিংহ জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। গ্রেপ্তার এড়াতে চলে যান আসামে। সেখানে বাঙালি কৃষকদের অধিকার রক্ষার জন্য তিনি আন্দোলন গড়ে তোলেন। ভাসান চোরের মৌলানা খ্যাত তিনি ভাসানী নাম গ্রহণ করেন। অসমীয়াদের বাঙাল খেদা আন্দোলনের বিরুদ্ধে তার প্রতিরোধ ছিল এক অনন্য অধ্যায়। ১৯৩৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তিনি আসামের আইন পরিষদের সদস্য ছিলেন। সংসদে তিনি প্রথম বাংলা ভাষা ও বাঙালিদের পক্ষে কথা বলেন। ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহর অনুরোধে তিনি মুসলিম লীগে যোগদান করেন এবং ১৯৪০ থেকে ৪৭ সাল পর্যন্ত তিনি আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি ছিলেন। কিন্তু মুসলিম লীগের গণবিরোধী ভূমিকার জন্য পাকিস্তানের জন্মলগ্ন ১৯৪৭ সাল থেকে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করতে থাকেন তিনি। ১৯৪৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন
পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সংখ্যালঘুদের সম্মানার্থে মুসলিম শব্দটি বাদ দিয়ে নাম রাখেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। তার সভাপতিত্বে তখন জননেতা হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমান তাতে যোগদান করেন। ভাসানী তখন পাকিস্তানের প্রতিরক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা ছাড়া আর সব বিষয়ে পূর্ব বাংলাকে দেবার দাবি তোলেন। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হন। ৫২ আন্দোলনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের তিনি ছিলেন সভাপতি। ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচনে তার আওয়ামী লীগ মুসলিম লীগের ভরাডুবি ঘটায়। আবার আওয়ামী লীগের দক্ষিণপন্থী নেতাদের সাথে মত পার্থক্য হওয়ায় দল ত্যাগ করেন তিনি। ১৯৫৭ সালে তিনি গঠন করেন সমস্ত পাকিস্তানের সর্ববৃহৎ বিরোধী দল বামপন্থী ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। ৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন জারি হলে তিনি ৪ বছর কারারুদ্ধ থাকেন। ৬০-এর দশকে চীনের মাও সেতুংয়ের সঙ্গে তার দুবার বৈঠক হয়। সোভিয়েত নেতাদের সাথেও যোগাযোগ ঘটে। ফিদেল কাস্ট্রোর সাথেও বৈঠক করেন তিনি। ৬০-এর দশকে পাকিস্তানে সমাজতান্ত্রিক আন্দোলনকে তিনি জনপ্রিয় করে তোলেন। সেই সময় তিনি ছিলেন এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ১৯৫৪ সালের নভেম্বরে স্টকহোমে বিশ্বশান্তি সম্মেলনে তিনি এক অবিস্মরণীয় ভাষণ প্রদান করেন। ১৯৫৮ সালে সুইডেনে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক মৈত্রী শীর্ষক বিশ্ব কংগ্রেসে যোগ দেন তিনি। তিনি মিশর, সিরিয়ায় মধ্যপ্রাচ্যের শান্তির জন্য বৈঠক করেন। দেশে কুখ্যাত আগরতলা মামলা শুরু হলে তিনি শেখ মুজিবের পক্ষে সুদৃঢ় অবস্থান গ্রহণ করে ফরাসি বিপ্লবের মতো ১৯৬৮ সালে শুরু করেন গণ অভ্যুত্থান ও মুক্তি করে নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে। ৭০-এর নভেম্বরে ভয়াবহ জলোচ্ছ্বাসে পাকিস্তান সরকারের নিষ্ক্রিয় ভূমিকার জন্য কঠোর সমালোচনা করে পল্টনের জনসভায় স্লোগান দেন, ওরা এখনো আসেনি, স্বাধীন পূর্ব পাকিস্তান জিন্দাবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা শুরু হলে পাকিস্তানি সৈন্যরা টাঙ্গাইলে তার সন্তোষের বাড়িঘর জ্বালিয়ে দেয়। তিনি ভারতে চলে যান। সেখানে জাতীয় নেতার মর্যাদা দেওয়া হলেও তার বামপন্থী মতাদর্শের জন্য তাকে নজরবন্দি করে রাখা হয়। তিনি ছিলেন প্রবাসী মুজিবনগর সরকারের সর্বদলীয় পরামর্শ কমিটির সভাপতি। বাংলাদেশের স্বাধীনতার পর ভাসানী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখেন। ধর্মপ্রাণ মানুষ হওয়া সত্ত্বেও মৌলানা ভাসানী ধর্মের দোহাই দিয়ে মৌলবাদী রাজনীতির ছিলেন ঘোর বিরোধী। জনকল্যাণের জন্য তিনি বহুবার দল ও নেতৃত্বের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়েছেন নিঃস্বার্থ ও নির্ভীকভাবে। পরিবেশ আন্দোলনের তিনি ছিলেন অগ্রদূত। ১৯৭৬ সালে তৎকালীন ভারত সরকার ফারাক্কা বাঁধের পানি একতরফা প্রত্যাহার করলে কয়েকদিনের মধ্যেই পদ্মা শুকিয়ে হয়ে যায় ধুধু বালুচর। দেশের দুর্দিনে বার্ধক্যের জরা জীর্ণতাকে উপেক্ষা করে শেষবারের মতো গর্জে উঠেছিলেন মজলুম জননেতা মৌলানা ভাসানী। ফারাক্কার প্রতিবাদে তার বিখ্যাত লং মার্চ শুরু করেন। অসুস্থ হয়ে পড়েন ভাসানী। ১৭ নভেম্বর ১৯৭৬ সালে তিনি দেহত্যাগ করেন। তিনি ছিলেন বাঙালির বিবেক, প্রকৃত অর্থে এক স্বার্থহীন মানুষ। বারবার সংসদ সদস্য ও বৃহৎ পার্টির সভাপতি হওয়া সত্ত্বেও
কোনোদিন ক্ষমতা বা মন্ত্রিত্ব গ্রহণ করেননি তিনি। শীর্ষস্থানীয় ইসলামিক ধর্মগুরু হওয়া সত্ত্বেও কমিউনিস্ট পার্টির জনকল্যাণমূলক ম্যানিফেস্টোতে ছিল তার অগাধ আস্থা। দায়িত্বহীন সংগ্রাম করে গেছেন অন্যায়, শোষণ ও অবিচারের বিরুদ্ধে। নিজে অনেক প্রতিষ্ঠান করে গেছেন, কিন্তু তার পরিবার আজ নিঃস্ব। বাংলার এই বিরল মহাপুরুষের জীবনকে পূর্ণভাবে জানা ও সমাজে তার প্রতিফলন ও মর্যাদা প্রদানের মাধ্যমে বাংলাদেশ অপামর জনসাধারণের জন্য গড়ে তুলতে পারে এক শোষণহীন সমাজ ব্যবস্থা। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের সব ভালোবাসা আজ এসো বিলিয়ে দিয়ে দেশটাকে, এসো বিলিয়ে দিয়ে দেশটাকে, এসো বিলিয়ে